নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি আরো বারো। আর আরো বারো নিয়ে অভিকের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, আরো বারোতে ভোটের আগেই শহর কলকাতায় এসে পৌঁছলো কেন্দ্রীয় বাহিনী। সামনেই লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের আগে শহর কলকাতায় যেন কোথাও কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়, সেই কারণে কলকাতায় এসে পৌঁছলো 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। একদমই। আর কলকাতার পথে আরো 4 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, 3 কোম্পানি কলকাতার 3টি ডিভিশনে মোতায়েন করা হবে। আজই শহরের রাজপথে শুরু হবে রুট মার্চ, এবং রুট মার্চের যে প্রক্রিয়া তা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ 12টা থেকেই রুট মার্চ শুরু হওয়ার কথা। একেবারেই তাই। এবং এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল, এবং শুভঙ্কর রয়েছে আমাদের সঙ্গে। শুভঙ্কর, ইতিমধ্যেই শহর কলকাতায় 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছেছেন। রুট মার্চ কি শুরু হয়েছে? দেখো, আমি এই মুহূর্তে আনন্দপুর এরিয়াতে রয়েছি, আনন্দপুর চত্বরে রয়েছে, এবং পূর্ব যাদবপুর থানার পুলিশের তত্ত্বাবধানে কেন্দ্রীয় বাহিনীর যে রুট মার্চ, সেই রুট মার্চ কিছুক্ষণ আগে এই মুকুন্দপুর এরিয়া শেষ হয়েছে। এবং কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান তুমি দেখতে পাচ্ছ হাতে একেবারে আর্মস, তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এবং এরিয়া ডমিনেশন এখনো পর্যন্ত নির্বাচন, যেহেতু আসন্ন নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তার আগেই যেহেতু যে কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে তাদেরকে নিয়ে কিন্তু পুলিশ আধিকারিকেরা বেরিয়ে পড়েছেন। শুধুমাত্র পূর্ব যাদবপুর নয়, সেই সঙ্গে কিন্তু আরও বেশ কয়েকটি জায়গা, পঞ্চশায়র থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গাতে এই রুট মার্চ চলছে। এবং ইতিমধ্যেই এই রুট মার্চ কিন্তু আনন্দপুর, কালিকাপুর বিভিন্ন এলাকা ঘুরে একদম বলা যেতে পারে মুকুন্দপুরের যে এরিয়া, সে মুকুন্দপুর এরিয়াতে শেষ হয়েছে। এবং পুলিশ আধিকারিকরা রয়েছে, যেহেতু লোকসভা নির্বাচন এবং তার আগে ইতিমধ্যে যে কোম্পানি পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী, যে কয় কোম্পানি তারা পৌঁছেছেন তাদেরকে মূলত এরিয়া ডমিনেশনের কাজে ব্যবহার করা হয়ে থাকে। এবং তোমায় জানিয়ে রাখি যে বিভিন্ন এলাকায় ঘুরে এরা কিন্তু শান্তি শৃঙ্খল পরিস্থিতি রয়েছে কিনা, কোথাও কোনো সমস্যা থাকলে সেগুলোকে খতিয়ে দেখা, এই যাবতীয় কাজগুলো তারা করে থাকেন। এবং যেহেতু এখানে পুলিশের বেশ কয়েকজন আধিকারিক রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করব কোন কোন জায়গাতে আজকে রুট মার্চ মেনলি হলো। আজকে আমরা মেনলি মুকুন্দপুর মেন রোড থেকে শুরু করে চারণকবি মুকুন্দপুর হাই স্কুল, যেখানে আমাদের বুথ হয়, সেখান থেকে হয়ে ছিটকালিকাপুর, এখানেও আমাদের বুথ হয়, হয়ে আমরা অল্লাহনগর, যমুনানগর এই জায়গাটা কভার করছি। আর কোথায় কোথায় আজকে মোটামুটি কোনো রকম যাওয়ার প্ল্যান রয়েছে? না, যেভাবে আমাদের রুট ডিসাইড করা আছে সেইভাবেই আমরা ঘুরছি। মোটামুটি প্রতিদিনই বেরোনো হবে ভোটের? হ্যাঁ, প্রতিদিন, এভরি। একেবারেই। দেখো, আমি কিন্তু কথা বললাম পুলিশ আধিকারিকের সঙ্গে, এবং তিনি জানালেন যে ভোট যতদিন পর্যন্ত না ঘোষণা হচ্ছে তার আগে এবং তারপরে, বিশেষ করে তুমি জানো যে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে রুট মার্চ হয়ে থাকে। আমি একেবারে বাইপাস চত্বরেই রয়েছি মুকুন্দপুর এলাকাতে, এবং কেন্দ্রীয় বাহিনীর যারা রয়েছেন জওয়ানরা, তারা এখানে সকলে মোতায়েন রয়েছে। এবং হাতে একেবারে তাদের আমরা দেখতে পাচ্ছি আর্মস, তারা রয়েছে AK-47 একেবারে হাতে। এবং তোমায় জানিয়ে রাখি, প্রত্যেকেই যখন তারা এসে পৌঁছেছেন তাদেরকে নিয়ে কিন্তু যারা পুলিশ, বিশেষ করে যেই সব থানাগুলোতে কেন্দ্রীয় বাহিনী এখনো পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়েছে, সেই সব থানার কিন্তু আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তারা বেরিয়ে পড়েছেন রুট মার্চ করার জন্য। এবং আমি যেটি বলছিলাম, শুধুমাত্র পূর্ব যাদবপুর নয়, পঞ্চশায়র থেকে শুরু করে আরও বেশ কয়েকটি জায়গায় সেখানে কিন্তু রুট মার্চ হচ্ছে। এইভাবেই সেন্ট্রাল ক্যালকাটা অর্থাৎ কেন্দ্র কলকাতা এবং অন্যান্য জায়গাতে, উত্তর কলকাতা, সব জায়গাতেই রুট মার্চ হবে। তবে যাদবপুরের অর্থাৎ পূর্ব যাদবপুরে যে ছবিটা, সেই ছবিটা কিন্তু আমরা এই মুহূর্তে তুলে ধরছি। এবং প্রত্যেকেই তারা আমরা দেখতে পাচ্ছি যে তারা এরিয়া ডমিনেশনের মূলত কাজে এখানে কিন্তু হাজির। এবং আমরা যখন দেখছিলাম যে রুট মার্চ তারা করছেন, এলাকার বেশ কয়েকজনের সঙ্গেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর যারা আধিকারিক বা বলা যায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, তারা কথা বলেছেন পুলিশ মূলত এই জনসংযোগের কাজটি করে থাকে। এবং মূলত যেহেতু নির্বাচন, এই লোকসভা নির্বাচন ঘিরে যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, সেই কারণেই কিন্তু এই রুট মার্চের ব্যবস্থা করা হয় নির্বাচনের অনেক আগে থেকেই। এবং নির্বাচনের দিনগুলোর আগে বিভিন্ন জায়গাতে এই এরিয়া ডেমিনেশন, বিশেষ করে রুট মার্চ, এই রুট মার্চগুলি হয়ে থাকে। এবং সেরকমভাবে কিন্তু আজ পূর্ব যাদবপুর, বিশেষ করে মুকুন্দপুর, কালিকাপুর, এর যে বিস্তীর্ণ এলাকা, ছিটকালিকাপুর, এই বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে এই রুট মার্চ সংগঠিত হলো। এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে সেই রুট মার্চ সংগঠিত করলেন এখানে পূর্ব যাদবপুর থানার যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা মূলত। এবং স্বাভাবিকভাবেই শুধুমাত্র আজকে নয়, একই সঙ্গে কিন্তু আগামীকালও, আজকে তাদের যেটুকু করার ছিল রুট মার্চ সেটুকু তারা করেছেন বলে পুলিশ আধিকারিক নিজে জানিয়েছেন। এরপর তারা কিন্তু আগামীকাল আবার বিভিন্ন জায়গায়, পূর্ব যাদবপুরের অন্যান্য যেসব জায়গা, সেই সব জায়গাতেও রুট মার্চ করবেন। এবং যেটি বলছিলাম আমি, যে শুধুমাত্র এখানে নয়, যেখানে যেখানে কেন্দ্রীয় বাহিনী পৌঁছেছে বা বাহিনী পৌঁছেছে সেই সব জায়গাতেও কিন্তু
আজকে রুট মার্চ হবে, যেমন কসবাতে, বন্ডেল গেট সহ বিভিন্ন জায়গাতেও রুট মার্চ হওয়ার কথা রয়েছে, সেটি অবশ্যই বিকেলে। কিন্তু বাহিনী যেহেতু পৌঁছে গিয়েছে লোকসভা নির্বাচনের আগে, নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি, ঘোষণা হয়নি দিনক্ষণ, তার আগে বিভিন্ন এলাকাতে এইভাবে রুট মার্চ করছেন কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ানরা রয়েছেন এবং অবশ্যই তত্ত্বাবধানে রয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসন। একেবারেই অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে শুভঙ্কর। এবং কলকাতায় এসে পৌঁছেছে 3 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তারা আজকে রুট মার্চ শুরু করেছেন মুকুন্দপুর, কালিকাপুর সহ বেশ কিছু জায়গায় আজকের এই রুট মার্চ চলছে। আপাতত ধন্যবাদ তোমায়। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। একদমই অভি, কলকাতার ছবি যেরকম আমাদের সামনে তুলে ধরলাম দর্শকদের সামনে, এবার একটু জেলার দিকে নজর রাখা যাক। আলিপুরদুয়ারে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী এসেছে, 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই কিন্তু জেলায় জেলায় ইতিমধ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারা যেরকম শহরের রাজপথে তারা রুটমার্চ শুরু করেছে, অন্যদিকে আলিপুরদুয়ারেও সেই ছবি ধরা পড়ছে অভি। একেবারেই তাই, আমরা এই নিয়েই কথা বলবো। অজয় শাহ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। অজয়, আলিপুরদুয়ার, সেখানে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছেন। আজকে আলিপুরদুয়ারের কোন কোন জায়গায় তারা রুট মার্চ করবেন? অজয়, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো, হ্যাঁ অজয়, আজকে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তারা আলিপুরদুয়ারে এসেছেন, কোন কোন জায়গায় রুট মার্চ করা হবে আজকে? দেখো, লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের পাশাপাশি আলিপুরদুয়ার জেলাতেও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর দল আলিপুরদুয়ার 1 নং ব্লকের শালকুমার বাজার এলাকায় রুট মার্চ শুরু। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, অবশ্যই এদিকে তো আমাদের নজর থাকবেই। আমরা আবারও চেষ্টা করব প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার। তবে আলিপুরদুয়ারের ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, যেখানে কেন্দ্রীয় বাহিনী তারা এসে পৌঁছেছেন। লোকসভা নির্বাচনের আগেই চলছে রুট মার্চ। আলিপুরদুয়ারে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যেখানে আলিপুরদুয়ারে শহরে 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে, অন্যদিকে ফালাকাটা জটেশ্বর এলাকায় সেখানে আরো 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। এবং এই কেন্দ্রীয় বাহিনী আপনাদের সামনে 2টো ছবি তুলে ধরছি, একদিকে কলকাতার মুকুন্দপুর, অন্যদিকে আলিপুরদুয়ার। আমরা আবারও কথা বলবো, আমাদের প্রতিনিধি অজয় শাহ টেলিফোনে রয়েছেন। অজয়, যেমনটা বলছিলেন। যেটা বলছিলাম, আলিপুরদুয়ারে 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর দল আলিপুরদুয়ার 1 নং ব্লকের শালকুমার বাজার এলাকায় রুট মার্চ শুরু করেছে। তাদের সঙ্গে রাজ্য পুলিশের আধিকারিক ও কর্মীরাও রয়েছে। এলাকার বাসিন্দাদের সাথেও কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী। এলাকার যে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই রুট মার্চ আজকে থেকে শুরু হয়েছে। প্রশাসনিক সূত্রে যেটা জানা যাচ্ছে, আজকে আলিপুরদুয়ার 1 নং ব্লকের সোনাপুর, শালকুমার বিভিন্ন এলাকায় রুট মার্চ চলবে। অজয়, কতদিন এই রুট মার্চ করা হবে? যেটা এখন জানা যাচ্ছে, যত অবধি ভোট আসবে, ভোটের আগে প্রায় এখন কন্টিনিউ তাদের এই রুট মার্চ শুরু চলছে। অজয়, আগামী কাল থেকে কোন কোন জায়গায় রুট মার্চ করা হবে সেই সংক্রান্ত কোনো ছক এখনো পর্যন্ত কি তারা জানিয়েছেন? না, এই বিষয়ে এখন পর্যন্ত কিন্তু প্রশাসনিক কর্তাদের থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা শুধু জানাচ্ছেন 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে, আরো কেন্দ্রীয় বাহিনীর জেলাতে আসার কথা রয়েছে। তারপর থেকে জেলার একাধিক এলাকায় কিন্তু রুট মার্চ শুরু হবে। অজয়, সেই জায়গায় একেবারে ধন্যবাদ জানাবো তোমায়। অজয় শাহ আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। একদিকে যেরকম কলকাতার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, কলকাতার মুকুন্দপুরে ইতিমধ্যেই রুট মার্চের যে প্রক্রিয়া তা শুরু হয়ে গিয়েছে এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারাও রয়েছেন। অন্যদিকে আলিপুরদুয়ারেও শুরু হয়েছে রুট মার্চ, সেখানেও 2 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। আর এবার ভাস্বতী, যে খবরে নজর রাখতেই হচ্ছে, ফের একবার বেসুরো অনুপম হাজরা। বঙ্গ বিজেপিকে আক্রমণ শানিয়ে বিস্ফোরক পোস্ট করেছেন বিজেপি নেতা। বোলপুর কেন্দ্রের প্রার্থী ঘোষণা হতেই অকপট অনুপম হাজরা। সোশ্যাল মিডিয়ায় অনুপমের দাবি, বোলপুর লোকসভা কেন্দ্র আসনটি বিজেপির জেতা সিট, কিন্তু শেষ মুহূর্তে তৃণমূলের সঙ্গে কখন কোটি টাকার সমঝোতা হয়ে যাবে তা কেউ ধরতেও পারবেন না। একেবারেই, এবং লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তার আগেই বিজেপি পশ্চিমবঙ্গ থেকে 20টি লোকসভা কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেছে। বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা, এবং তারপরেই এই ধরনের পোস্ট করেছেন অনুপম হাজরা। একদমই, এবং সেই জায়গা থেকে আরো বিস্তারিত জানবো। মনা বীরবংশী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। মনা, আমরা দেখেছি এর আগে অনুপম হাজরা বারংবার তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। বোলপুর লোকসভা কেন্দ্রে গতকালই বিজেপি প্রার্থী প্রিয়া সাহাকে নির্বাচিত করেছে দল। সে জায়গায় দাঁড়িয়ে এই আসনটি যেহেতু বিজেপির টিকিট পাবেন অনুপম, এমনটাই কিন্তু আশা করেছিলেন এবং শেষমেশ দল তা হতে দেয়নি। তারপরেই কি এই পোস্ট, কতটা তাৎপর্যপূর্ণ এই পোস্ট, কি জানা যাচ্ছে?
দেখো একেবারেই তাই ভাস্বতী, তুমি জানো যে এই মুহূর্তে দাঁড়িয়ে অনুপম হাজরা যে সোশ্যাল মাধ্যমে পোস্ট করেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয়, এবং জানিয়ে অবশ্যই বোলপুর বিজেপির যে সাংগঠনিক জেলা, সেই জেলায় কিন্তু দলের অন্দর তো বটেই, রাজনৈতিক মহলে কিন্তু একটা শোরগোল পড়েছে। তার কারণ তুমি জানো যে গতকালকেই লোকসভা নির্বাচনের যে দিন নির্ঘণ্ট প্রকাশ হয়নি, তার আগেই কিন্তু গতকালকে আমরা দেখলাম যে বিজেপির তরফ থেকে পশ্চিমবঙ্গেও 20টি কিন্তু আসনে কিন্তু প্রার্থীর নাম ঘোষণা করলো। তার মধ্যে বীরভূমের বোলপুর লোকসভা কেন্দ্র কিন্তু রয়েছে, এবং বোলপুর লোকসভা কেন্দ্রের তুমি জানো যে পিয়া সাহা সাঁইথিয়ার বাসিন্দা, সে কিন্তু ক্যান্ডিডেট বিজেপির। এবং তারপরেই অনুপম কিন্তু বিস্ফোরক পোস্ট ফেসবুকে করলেন। কি লিখলেন তিনি যেটা লিখছেন যে জেতা সিট তৃণমূলে বিজেপির, এই যে 24-এর যে বোলপুর লোকসভা কেন্দ্র, সেটা নাকি তিনি দাবি করছেন যে এটা নাকি বিজেপির জেতা সিট, কিন্তু দুর্বল প্রার্থীকে দাঁড় করানো হয়েছে। এবং কখন যে তৃণমূলের সাথে কোটি কোটি টাকা ডিল হয়ে যাবে আপনারা কেউ বুঝতে পারবেন না। অর্থাৎ বিজেপির দলের যারা নিচু তলার কর্মী, যারা দেওয়াল লিখে, যারা মিটিং মিছিলে যায়, যারা সভা সমিতি করে, তাদের উদ্দেশ্যে বলছেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন না। অনুপমের এই পোস্ট, সেই পোস্টকে ঘিরে রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে এবং দলের অভ্যন্তরীণে কিন্তু একটা অস্বস্তি বেড়েছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। অবশ্যই ভাস্বতী, বোলপুর সাংগঠনিক জেলার বিজেপির যারা কার্যকর্তা রয়েছে, দায়িত্ব রয়েছেন, তারা কি বলছেন তাদের সাথে কথা বলবো, সরাসরি নিয়ে যাবো তোমাকে। সব্যসাচী রায় আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সব্যসাচী, তুমি বোলপুর সাংগঠনিক জেলার যুব মোর্চার দায়িত্ব রয়েছে। অনুপম হাজরা, আমরা দেখেছিলাম তিনি জাতীয় সম্পাদক ছিলেন, পদ খাইয়েছেন, নিরাপত্তা খাইয়েছেন, কিন্তু আজকে তার যে পোস্ট বলছে নাকি যে বিজেপি, তোমরা নাকি তৃণমূলের সাথে আঘাত করতে পারো, কোটি কোটি টাকা ডিল করতে পারো, এবং তার জন্যই তোমরা নাকি দুর্বল প্রার্থী দাঁড় করিয়েছো। এই যে অনুপমের পোস্ট, কি বলবে? অ্যাকচুয়ালি দেখুন, আমি এর আগেও বহুবার বলেছি, অনুপম হাজরাদা আমাদের দলের একজন কার্যকর্তা, আগে উনি দায়িত্বে ছিলেন। ওনার এই ভুল ভাল মানে কমেন্ট, মানে দল বিরোধী কথাবার্তা, এই জন্যই ওনাকে দল ওনার পদ থেকে সরিয়েছে, ওনার সিকিউরিটি চলে গেছে। এখন ওনার আশা, শেষ ভরসা ছিল হয়তো যে ওনাকে প্রার্থী করা হবে। দল যাকে নির্বাচন করেছে, আমরা পদ্ম ফুল চিনি এবং নরেন্দ্র মোদীজিকে চিনি, তাই দল যাকে প্রার্থী করেছে আমরা সেই হিসাবে দলের সমস্ত কার্যকর্তা, একনিষ্ঠ কার্যকর্তা হিসাবে আমরা ভোটে থাকবো, ময়দানে থাকবো এবং লড়াই থাকবো। এবং ওনার বক্তব্য যা, সেই বক্তব্য আমরা মানে কোনো মতেই আমল দিতে চাই না। ওনার কথাবার্তা, উনি নিজে ক্যান্ডিডেট হওয়ার আশা রেখেছিলেন, হয়তো হননি, এই থেকে ফ্রাস্ট্রেশনে এই সমস্ত কথাবার্তা বলছেন। মানে আপনার বক্তব্য অনুযায়ী উনি কি কোথাও মানে হতাশ, মানে আশা করেছিল সেটা কিন্তু ভঙ্গ হলো? 200% হতাশ উনি হতাশ না হলে কি এই ধরনের মন্তব্য করতেন? আর তো অন্য কাউকে এই ধরনের মন্তব্য করতে দেখা গেল না। দলে হয়তো 50 জন অ্যাপ্লাই করেছিলেন যে প্রার্থী হবে বলে। দল যাকে নির্বাচন করেছে, দল যাকে ভালো মনে করেছে, তাকে প্রার্থী করেছে। আমরা অনুপম বলছে যে শেষ মুহূর্তে কোথায় কোটি কোটি টাকা ডিল হয়ে যেতে পারে তৃণমূলের সাথে, তার জন্যই দুর্বল প্রার্থী দাঁড় করানো হয়েছে, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে। উনি কার বিরুদ্ধে অভিযোগ করছেন জানি না, কার সঙ্গে কার ডিল হবে। ওনার সঙ্গে কোনো ডিল ছিল হয়তো, বা আগামী দিনে হয়তো দেখতে পাবেন ওনার কোনো ডিল হয়ে আছে, তাই উনি হয়তো ভোট প্রচারে থাকবেন কি থাকবেন না উনি বলতে পারবেন। আমাদের সঙ্গে তৃণমূলেরই লড়াই, এবং আমরা পদ্মফুলের প্রতীকটাকে চিনি। অতএব পদ্মফুলের প্রতীকে যিনি প্রার্থী হবেন, যেখানে প্রার্থী, দলের একনিষ্ঠ যারা কার্যকর্তা আছেন তারা তার হয়ে ভোট করবেন এবং থাকবেন সঙ্গে। নির্বাচন এখনো ঘোষণা হয়নি, তার আগে আপনাদের প্রার্থী ডিক্লেয়ার হয়ে গেল। এই মাঝখানে দেখতে পাচ্ছি আপনাদের দলের মধ্যে অন্তর্কলহ, দ্বন্দ্ব প্রকাশ্যে। আপনাদের সাংগঠনিক দিক থেকে বা ভোট বাক্সে কোথাও প্রভাব পড়বে না? ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে তারা মোটামুটি অনুপম হাজরা যে নামটি আছে ওনাকে জেনে গেছেন, উনি কলহের অপর নাম। এবং যারা তৃণমূল করেছে আগে, তৃণমূলে যখন উনি ছিলেন তখন তৃণমূলেও তিনি প্রাক্তন জেলা সভাপতি যে ছিল তার সঙ্গেও তিনি বিবাদে জড়িয়েছেন। উনি বিতর্ক সৃষ্টি করা, মিডিয়াতে হাইলাইট হওয়া, আর 2-4 জনকে দলের মধ্যে কলহ সৃষ্টি করার জন্য উনি সবসময় থাকেন। তাই আমাদের ভারতীয় জনতা পার্টির প্রার্থী যাকে নির্বাচন করেছেন, আমরা তার হয়ে আছি, 100% থাকবো। এবং দল যে একেবারে ভাস্বতী, তুমি বুঝতে পারছো যে বিজেপির একজন নেতা বোলপুর সাংগঠনিক জেলার, তিনি যেটা বলছেন যে অনুপমের যে পোস্ট, সেই পোস্টে কোনো কিন্তু প্রভাব পড়বে না। বিজেপি একটা সিস্টেমে চলে, একটা নীতিতে চলে, একটা আদর্শ চলে। অনুপমের যে পোস্ট দলের, অর্থাৎ যেখানে তিনি বেসুরো হতে তাকে শোনা গিয়েছে, সেই জায়গা থেকে বিজেপির দলীয় অন্দরে কোনো রকম কোনো প্রভাব পড়বে না, এমনটাই কিন্তু পরিষ্কার করে দিলেন, এমনটাই স্পষ্ট হলো তার বক্তব্যে যখন তুমি কথা বলছিলে। ধন্যবাদ জানাবো মনা বীরবংশী আমাদের সঙ্গে সরাসরি ছিলেন বীরভূম থেকে। আরো এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর আর এবার যে খবরে নজর রাখবো, লোকসভা নির্বাচনে আসানসোল থেকে টিকিট পেলেন বিজেপি প্রার্থী পবন সিং। তার বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। বাঙালি মহিলা বিদ্বেষী ভোজপুরি গায়ক পবন সিং। একেবারেই, এবং লোকসভা নির্বাচনে আসানসোলে বিজেপি তাকে টিকিট দিয়েছে এবার, এবং তাকে টিকিট দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়াতে বিজেপিকে নিশানা করতে শুরু করেছে শাসক দল তৃণমূল। বাবুল সুপ্রিয় তিনি পোস্ট করেছেন, তার পাশাপাশি সাগরিকা ঘোষ তিনিও পোস্ট করেছেন, এবং এই যে পবন সিং যাকে এবারে বিজেপি টিকিট দিয়েছে লোকসভা নির্বাচনে আসানসোলের ক্ষেত্রে লড়ার ক্ষেত্রে, এবং সেক্ষেত্রে বাঙালি মহিলাদেরকে নিয়ে যে ধরনের কটূক্তি করেছেন, তার যে ধরনের বিভিন্ন ভিডিও রয়েছে সেখানে যে ধরনের বাঙালি মহিলাদেরকে নিয়ে অশ্রদ্ধা করেছেন, সেই অভিযোগই কিন্তু বারবার তুলছে রাজ্যের শাসক দল। একেবারে, এবং বিজেপি প্রার্থী পবন সিং তাকে নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন, এবং সেই দেখা গেল তৃণমূলের নিশানায় পবন সিং, যেখানে বিভিন্ন মহিলাদের অসম্মান করা হয়েছে, এবং সেই গানের ভিডিও কিন্তু পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয়। পোস্টারে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা, এবং সেই জায়গা থেকে আমরা দেখলাম যে এর আগে যেরকম লোকসভা নির্বাচনে তৃণমূলের তারকা প্রার্থী সেখানে জিতেছিলেন শত্রুঘ্ন সিনহা, এবার হিন্দি ভাষাভাষী ভোট টানতেই কি পবন সিংকে প্রার্থী করা হয়েছে, এ বিষয়ে কিন্তু প্রশ্ন উঠে আসছে। একেবারেই আমরা নিয়ে কথা বলবো। পবিত্র বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি। পবিত্র, শত্রুঘ্ন সিনহা যার বিপরীতে এবারে বিজেপি প্রার্থী দিচ্ছে এই পবন সিং, যারা দুজনেই কিন্তু বিহারের বাসিন্দা, একদিকে সেটা কতটা মাথায় রাখা হয়েছে, অন্যদিকে এই যে পবন সিং তাকে প্রার্থী করেছে বিজেপি, এই বিষয়টাকে একেবারেই ভালো চোখে দেখছে না শাসক দল তৃণমূল। মহিলা বিদ্বেষের অভিযোগ আনছেন তারা, কি বলছে সেখানকার আসানসোল তৃণমূল? কিন্তু তোমাকে বলে রাখি, এই যে শত্রুঘ্ন সিনহা, তোমাকে বলে রাখি 2022 সালে যখন বাই ইলেকশন হয়, বাবুল সুপ্রিয় যখন দুবার 2014 এবং 19-এ জয়লাভ করে, তারপরে তিনি দল ছাড়েন, এবং দল ছাড়ার পরে তৃণমূলে যোগ দেন। তারপর 2022 সালে এইখানে বাই ইলেকশন হয়, এবং এই বাই ইলেকশনে যে দুবার বিজেপির সিট, সেই সিট ছিনিয়ে নিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন অগ্নিমিত্রা পাল, তাকে প্রায় 3 লাখেরও উপর বেশি ভোটে তাকে পরাজিত করে শত্রুঘ্ন সিনহা সাংসদ হন। এবং তোমাকে বলে রাখি যে এইখানে শত্রুঘ্ন সিনহার পাশাপাশি যে এই যে পবন সিংকে বিজেপি যে প্রার্থী করেছে, তা নিয়ে একটা মতবিরোধ, এবং যে মহলে তাদের বিজেপির যেমন শুরু হয়েছে, এবং পাশাপাশি তোমাকে বলে রাখি এই যে বাঙালি সমাজ বা বাঙালি মহিলারা, তাদের নিয়ে যে তার কটূক্তি, তার এমনকি অশ্রাব্য ভাষায় যে তার গানের মাধ্যমে তার প্রকাশ করা, এবং অশ্লীল যে বিভিন্ন ছবি, সেই গানের মধ্যে এইসব ছবি বাঙালিরা দেখেছে, এবং বাঙালি কেন আসানসোলবাসী সকলেই দেখেছে। কিন্তু এই যে কৃষ্টি সংস্কৃতির জায়গা এই আসানসোল, এই সেইখানে জায়গায় দাঁড়িয়ে বাঙালি মহিলারা কেউই ভালোভাবে মেনে নিতে পারছে না যে এই পবন সিংকে কেন বিজেপি প্রার্থী করলো, যে বাঙালিদেরই পছন্দ করে না, এবং বাঙালি মহিলার নিয়ে নোংরা ভাষায় কথা বলেন, গান, তাদেরকে সেই হিসাবে তাদের যে বক্তব্য মহিলাদের, যে তারা এই যে পবন সিং তাকে সঠিকভাবে নিতে চাইছে না এবং নিতে পারছে না। তোমাকে একথাও বলে রাখি যে এই যে পবন সিংকে যে প্রার্থী করেছে, এবারে বিজেপির ভাবনা একদিকে যে যেহেতু শত্রুঘ্ন সিনহা বিহারের, এবং শত্রুঘ্ন সিনহা একজন ফিল্ম স্টার, খ্যাতনামা ফিল্ম স্টার, তাই একজন ভোজপুরি খ্যাতনামা গায়ককে এবং নায়ককে তুলে নিয়ে এসে এখানে যে প্রার্থী করলো, তারা এই ভাবনা চিন্তা করেছে। তো হয়তো তাদের ভাবনা চিন্তা যে শত্রুঘ্ন সিনহার সঙ্গে পাল্লাতে লড়তে পারবে, শত্রুঘ্ন সিনহার সঙ্গে লড়তে পারবে, এবং তার কাঁধে নিঃশ্বাস ফেলতে পারবে, ঘাড়ে নিঃশ্বাস ফেলতে পারবে, যেমন এইটা ভাবনার চিন্তা বিজেপির। কিন্তু তোমাকে বলে রাখি যে তৃণমূলের যে বক্তব্য, যে আদৌ এইখানে পবন সিং কোনো হুল ফোটাতে পারবে না। কেন এইখানে বাঙালিরা আছে যেমন, তাছাড়াও অন্যান্য যারা আছেন, তাদের প্রত্যেকের বক্তব্য যে এই যে পবন সিং যে মহিলাদের নিয়ে উল্টো কটূক্তি করছে, সেইটা ইফেক্ট করবে ভোটে। পাশাপাশি তোমাকে আমরা এই সম্পর্কে বিজেপির যে জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, তার সঙ্গে কথা বলি। তার বক্তব্য যে দেখুন, রিল আর রিয়েলের মধ্যে অনেক পার্থক্য। রিলে তো অনেকেই অনেক কিছু করে, কিন্তু রিয়েলে তিনি ভালো লোক, কিন্তু এই যে পবন সিংয়ের যে ভিডিও বা তার যে ছবি বা তার যে ভাষা, এটাতে ভোটে কোনো প্রয়োগ করবে। একেবারেই তুমি আমাদের সঙ্গে থাকো পবিত্র, আসবো পরবর্তী সময় তোমার কাছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা শান্তনু সেন। শান্তনু বাবু, বিজেপির তরফ থেকে আসানসোলে সেখানে টিকিট দেওয়া হয়েছে বিহারের বাসিন্দা তথা ভোজপুরি গায়ক পবন সিংকে, যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বাঙালি মহিলাদেরকে নিয়ে তার যে ভিডিও, তার যে সিনেমা, সেখানে অশ্রদ্ধা করেছেন তিনি, কটূক্তি করেছেন তিনি। বিজেপির এই যে আসানসোলে এই পবন সিংকে
বেছে নেওয়া, কিভাবে দেখছেন আপনি? দেখুন, বিজেপি দলটা আদ্যপ্রান্ত একটা নারী বিদ্বেষী রাজনৈতিক দল। গতকাল তারা 195 জন প্রার্থী ডিক্লেয়ার করেছে, তার মধ্যে মাত্র 28 জন মহিলা, অর্থাৎ 14%। এর আগের লোকসভায় ছিল 13%। বাংলায় 20 জন প্রার্থী ডিক্লেয়ার করেছে, তার মধ্যে মাত্র 3 জন মহিলা। এরা মুখে বড় বড় কথা বলে আর নারী বিদ্বেষী মনোভাব নিয়ে চলে, আর যারা নারীদের বদনাম করে তাদেরকে এরা প্রার্থী করে। আপনি দেখেছেন বিভূষণ থেকে শুরু করে আজকে পবন সিং এই কথাই হাঁটছে। আর একটা কথা পরিষ্কার, আসানসোলের বিজেপি প্রতীকে জেতা সাংসদ তৃণমূলে যোগদান করার পরে আসানসোলের সেই বাই ইলেকশনে বিজেপির জেতা সিটে তৃণমূল 3,03,000 ভোটে জিতেছে এবং এইবার নির্বাচনে সেটা 4 লক্ষ হবে। সুতরাং আপনি যাকেই নিয়ে আসুন, যেখান থেকে নিয়ে আসুন, আসানসোল বাই ইলেকশন বা আসানসোল লোকসভা নির্বাচন বাংলার বাকি 41টা লোকসভা নির্বাচনের মতোই হবে এবং সেখানেও মানুষ দুহাত ভরে তৃণমূলকে আশীর্বাদ করবে এবং বিপুল ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হবে। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। পদ্মপ্রার্থী পবন সিং এর বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছে তৃণমূল নেতৃত্ব এবং তৃণমূল নেতৃত্বের বাবুল সুপ্রিয়র যে পোস্ট, যেখানে ওই গানের ভিডিও এবং ছবি হাতিয়ার করে তৃণমূলের তরফে সেই পোস্ট করা হচ্ছে। ভোজপুরি নায়ক গায়কের বিরুদ্ধে ক্রমেই সুর চড়াচ্ছে তৃণমূল কংগ্রেস এবং নারী শক্তির কথা বলেন প্রধানমন্ত্রী। পরের দিনই আসানসোলে প্রার্থী পবন সিং তার সিনেমার ভিডিওতে বাঙালি মহিলাদের অশ্রদ্ধা করা হচ্ছে, এমনটা সাগরিকা ঘোষ, তিনিও কিন্তু তার সোশ্যাল সাইটে এই পোস্ট করেছেন। একেবারেই তাই, এবং আমরা সেই ছবিও তুলে ধরছিলাম আপনাদের সামনে, যেখানে সাগরিকা ঘোষ তৃণমূলের নির্বাচিত রাজ্যসভার সাংসদ, তিনিও এই পোস্ট করেছেন, যেখানে তিনি বলেছেন যে তার যে সিনেমা সেখানে বাঙালি মহিলাদেরকে অশ্রদ্ধা করা হয়েছে। আমরা এই নিয়েই কথা বলবো। পবিত্র রয়েছে আমাদের সঙ্গে। পবিত্র, এই ক্ষেত্রে আসানসোলের বাঙালি মহিলারা তাদের ঠিক কি প্রতিক্রিয়া? এখানে পবন সিং তাকে দাঁড় করানোর পর এখনো পর্যন্ত প্রাথমিক কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে? দেখো অভিক, এখন অব্দি প্রার্থী, বিজেপির যে প্রার্থী, তিনি এখন আসানসোলে পাই দেননি, তোমাকে বলে রাখি। ইতিমধ্যে তারা দেওয়াল লিখন শুরু করেছে কিছুক্ষণ আগে। কিন্তু তোমাকে বলে রাখি যে বাঙালি যে সমাজ বা বাঙালি মহিলারা, তাদের নিয়ে যে কটূক্তি শুধু নয়, তার যে অশ্লীল ভাবভঙ্গিমা এবং অশ্রাব্য কথা, এবং যেটা তোমাকে বলে রাখি যে বিজেপির একটা যে বাঙালিদের উপরে একটা অন্যভাবে দেখা এবং বাঙালিকে হেট করা, এটা তুমি যেমন জানো। পাশাপাশি এই যে বাঙালি, এই পবন সিং যেরকম তার ভিডিও মার্কেটে প্রকাশ হয়েছে, সেই ভিডিওতে প্রত্যেকটা ভিডিওতেই দেখা যায় অশ্লীল তার আচার আচরণ এবং অশ্রাব্য ভাষায় কথাবার্তা এবং কটূক্তি বাঙালিকে তার করেই রেখেছে। এই ফলে তার ফলে যে বাঙালি মহিলা বা বাঙালি মহিলারা কেউই ভালো চোখে। একেবারে অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমাকে। পবিত্র বন্দ্যোপাধ্যায় এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি। এখন সময় আরো একটা বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। এরাজ্যে 20টি আসনে বিজেপি প্রার্থী তালিকা প্রকাশ করেছে, তারপরেই লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছে প্রার্থীরা। রবিবাসরীয় সকালে প্রথম দিনের প্রচার, সেই প্রচারেই বেরিয়ে জনসংযোগ সারলেন হাওড়া সদর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। একদম, এবং গতকালই যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে দিল্লির সদর দফতর থেকে এবং বাংলার 20টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। রথীন চক্রবর্তী তিনি আজ সকাল থেকেই জনসংযোগ সারছেন। কালীবাবুর বাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দিরে প্রথমে পুজো দেন তিনি এবং এরপর হেম চক্রবর্তী লেনের ইছামতি মাতার মন্দিরেও তিনি পুজো দিয়েছেন। একেবারেই, এবং সাংবাদিকদের মুখোমুখিও হন রথীন চক্রবর্তী। তিনি বলেন যে হাওড়ায় নবান্ন থাকা সত্ত্বেও হাওড়া এখনো বঞ্চিত, অবহেলিত। হাওড়ার উন্নয়নে আমাদের পাখির চোখ। 2 লক্ষেরও বেশি মার্জিনে এই আসন জয়ের বিষয়ে আশাবাদী রথীন চক্রবর্তী। হাওড়া তো সম্পূর্ণভাবেই বঞ্চিত, অবহেলিত। নবান্ন থাকার জন্য হাওড়ার মানুষের জন্য কিচ্ছু করা হয়নি। এখানে নির্বাচনকে বন্ধ রাখা হয়েছে, এখানে না পুরো পরিষেবা পেয়েছে, এখানেতে আমাদের হাজার হাজার কাজকে বন্ধ রাখা হয়েছে। কলকাতার পাশে থাকা সত্ত্বেও হাওড়া সবথেকে বেশি বঞ্চিত। অবশ্যই হাওড়া শিল্পায়ন হচ্ছে সবথেকে বড় কথা। মেগা সিটি তৈরি হাওড়ার একটা বড় বিষয়, এবং কেন্দ্রীয় যে রেলের প্রকল্পগুলো যেগুলো বাকি রয়েছে, ফ্লাইওভার তৈরি, মেট্রো সম্প্রসারণ, সমস্ত কাজগুলোকে আমাদের অগ্রাধিকার থাকবে। বারবার কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা অত্যন্ত ভালোভাবে
এই আসনকে লড়াই করেছে। এই আসন শুধু 1 লক্ষ নয়, তার আগে 2 লক্ষেরও বেশি ছিল। মানুষ সেখানে তার প্রতিবাদ করেছেন এবং 2 লক্ষ থেকে নেমে আজকে 1 লক্ষর তলায় চলে এসছে। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 2 লক্ষের উপরেতে এই আসনকে জয় নিশ্চিত করবে। আর এবার যে খবরে নজর রাখবো, আজ ফের সন্দেশখালীতে ফ্যাক্ট ফাইন্ডিং টিম। হাইকোর্টের অনুমতির পরে আজ সন্দেশখালী রওনা দিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। একেবারেই তাই, এবং মাঝের পাড়া, নতুন পাড়া, নস্কর পাড়াতে যাওয়ার অনুমতি পেয়েছেন তারা। ইতিমধ্যেই কলকাতায় এসেছে টিমের 6 সদস্য। আমরা যেমনটা এর আগেও ভাষ্যতে দেখেছিলাম যে সন্দেশখালী যাওয়ার পথেই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের যে 6 সদস্য যেতে গিয়েছিলেন, সেই সময় তাদেরকে আটকে ছিল পুলিশ এবং তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারপরেই এই অনুমতি পেয়েছেন। একদমই তাই, এবং ফ্যাক্ট ফাইন্ডিং টিমের বেশ কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল, আটক করা হয়েছিল, এবং তারপরেই আমরা দেখলাম যে আবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির যারা সদস্যরা। এবং আজ হাইকোর্টের অনুমতির পরে কিন্তু তারা যাচ্ছেন সন্দেশখালীতে, এবং সন্দেশখালীর যে সমস্ত এলাকায় অশান্তির আবহ তৈরি হয়েছিল সেই সমস্ত এলাকা ঘুরে দেখবেন এবং গ্রামবাসীদের কথা শুনবেন। যে যে অভিযোগ সামনে এসেছে সেই সমস্ত বিষয়ে তারা আজ কথা বলবেন। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সন্দেশখালীর পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম একেবারে, এবং 3টি জায়গায় যাওয়ার ক্ষেত্রে এক্ষেত্রে অনুমতি পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। মাঝের পাড়া, নতুন পাড়া, নস্কর পাড়ায় সেখানে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। ইতিমধ্যেই এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্য তারা এই মুহূর্তে সেখানে পৌঁছে গিয়েছেন। আমরা এই মুহূর্তে সরাসরি যাব, সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি। সঞ্জিত, ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা তারা এসে পৌঁছেছেন হাইকোর্টের অনুমতি নিয়েই, আজ তারা সেখানে গিয়েছেন। আজ কি কোনো রকম বাধার মুখে পড়তে হচ্ছে তাদের? কি ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছ? দেখো, এই মুহূর্তে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা কিন্তু সন্দেশখালী ধামাখালীতে রয়েছে। তুমি জানো হাইকোর্টের নির্দেশ, আজকে 3রা মার্চ তারা স্থানীয় থানা অর্থাৎ পুলিশ প্রশাসনকে মুচিলেখা দিয়ে হাইকোর্টের সেই নির্দেশ দেখে তারা কিন্তু আজকে এই 3টি পাড়ায় যাবেন, নতুন পাড়া, মাঝের পাড়া সহ মোট 3টি পাড়াতে যাবেন। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলবেন। ইতিমধ্যে ফ্যাক্ট ফাইন্ডিংয়ের টিমে রয়েছে যা প্রাক্তন জাস্টিস নরসিমহা রেড্ডি এবং রাজপাল সিং, প্রাক্তন আইপিএস সহ মানবাধিকার কমিশন এবং একাধিক কর্মীরা রয়েছে 6 জন। তারা কিন্তু ধামাখালীতে সেখানে রয়েছে। এখানে পুলিশ আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে সেই কাগজে তারা বিনিময় করছেন, অর্থাৎ সেই কাগজে তারা দেখাচ্ছেন হাইকোর্টের নির্দেশের কাগজ। পাশাপাশি তাদের কাছে মুচিলেখা নিয়ে তারপরে এখান থেকে সোজাসুজি ধামাখালী হয়ে অর্থাৎ নদীপথে গিয়ে সন্দেশখালীতে যাবেন। সেখানে বিভিন্ন গ্রামে যেমন নতুন পাড়া সহ একাধিক গ্রামে মানুষের সঙ্গে কথা বলবেন এবং তারা খুঁটিয়ে দেখবেন যে সন্দেশখালীর ঘটনা কী হয়েছিল। এর আগেও তুমি জানো যে সায়েন্স সিটিতে তাদেরকে আটকানো হয়েছিল, সেই সময় 144 ধারা জারি করা হয়েছিল। সেখানে পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল, কয়েকজনকে আটক করা হয়েছিল। কিন্তু নতুন করে হাইকোর্টে তারা যান, হাইকোর্টের নির্দেশের পর পুরো তারা হাইকোর্টে তারা সম্মতি দেয়। আজকে 3রা মার্চ তাদেরকে যার একেবারে এবং সেই হাইকোর্টের অনুমতি নিয়েই আজকে তারা সেখানে গিয়েছেন। সঞ্জিত, আমাদের সঙ্গে থাকো, সেই ছবি আরো একবার দর্শকদেরকে দেখাবো, যেখানে সন্দেশখালীতে এই মুহূর্তে যাচ্ছেন ফ্যাক্ট ফাইন্ডিং টিমের 6 সদস্য। এর আগেও তারা সেখানে যেতে গিয়েছিলেন, কিন্তু 144 ধারা জারি থাকায় তাদেরকে সায়েন্স সিটির কাছেই আটকে দিয়েছিল পুলিশ। আজ হাইকোর্টের অনুমতি নিয়ে এই মুহূর্তে তারা যাচ্ছেন সন্দেশখালীতে এবং এই মুহূর্তে ধামাখালীতে রয়েছেন। ধামাখালী দিয়েই তারা সন্দেশখালীতে পৌঁছবেন। সন্দেশখালীর পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিম, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে 144 ধারা জারি থাকায় ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে বাধা দেয় পুলিশ এবং তাদের বেশ কয়েকজন সদস্যকে আটক করা হয়। তারপর কলকাতা হাইকোর্টের অনুমতির পর আজ সন্দেশখালীর পথে ফ্যাক্ট ফাইন্ডিং টিমের সদস্যরা। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ধন্যবাদ তোমাকেও। এখন সময় একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, ঘাটাল লোকসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে হিরণের নাম ঘোষণা। শনিবার রাত থেকেই প্রার্থীর নামে দেওয়াল লিখন শুরু হয়ে গিয়েছে বিজেপির নেতা কর্মীদের তরফে। একেবারেই, এবং এই হিরণের নাম ঘোষণা হতেই প্রার্থীর নাম দিয়ে দাসপুর বিধানসভায় জোর কদমে চলছে প্রচার। লোকসভা নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, তবে তার আগেই প্রচার কর্মসূচি সেরে ফেলেছে তারা। এবং হিরণ চট্টোপাধ্যায়, যাকে এবারে ঘাটালের লোকসভা নির্বাচন কেন্দ্রে সেখানকার প্রার্থী হিসেবে বেছে নিয়েছে বিজেপি,
এবং তার প্রচারের নিয়েই এবার দেওয়াল লেখন সেখানে করা হয়েছে। বিজেপির প্রার্থী হিসেবে হিরণ চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বিজেপির নেতা কর্মীরা শুধু নয়, ঘাটালবাসী তারাও যথেষ্টই খুশি এবং এই মুহূর্তে কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই দেওয়াল লিখনের যে কর্মসূচি তা শুরু হয়ে গিয়েছে। বিজেপির নেতা কর্মীরা তারা গতকাল রাত থেকেই কিন্তু এই দেওয়াল লিখনের যে প্রক্রিয়া তা শুরু করে দিয়েছেন। একেবারেই তাই। হ্যাঁ, ভীষণভাবে আমরা খুশি, উচ্ছ্বসিত, আমরা আনন্দিত। ঘাটালের সমস্ত ভারতীয় জনতা পার্টির কর্মীরা আনন্দিত আমি জানি। আমিও দাসপুর বিধানসভার কনভেনার এবং ঘাটাল জেলার সেক্রেটারি হিসাবে অত্যন্ত আনন্দিত, খুশি। ধন্যবাদ জানাই আমাদের সবার প্রিয় সম্মানীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিকে। ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের সভাপতি সম্মানীয় সুকান্ত মজুমদার মহাশয়কে। আমরা সকলে খুশি হিরণ চট্টোপাধ্যায়কে আমাদের ঘাটালের প্রার্থী করার জন্য। আসবো পরের খবরে। দুর্গাপুর সার্কিট হাউসে দলীয় বৈঠক। সেই দলীয় বৈঠকের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুর পশ্চিম বিধানসভার দায়িত্ব দিয়েছিলেন বিশ্বনাথ পরিয়ালকে। নতুন দায়িত্ব পাওয়ার পরই বিতর্কিত মন্তব্য বিশ্বনাথ পরিয়ালের। প্রকাশ্যে দুর্গাপুরের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর নাম না করেই রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও তাঁর ভাই অভিজিৎ ঘটককে কটাক্ষ করেছেন তিনি। দুর্গাপুর পশ্চিমের প্রাক্তন তৃণমূল বিধায়ক বিশ্বনাথ পারিয়াল তিনি অভিযোগ করেছেন তিনি দাদা ভাইয়ের দল করেন না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সমর্থক। দলের ভিতরে বিভেদ তৈরি করে লোকসভা ভোটের আগে তৃণমূলকে দুর্বল করে দেওয়ার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি। আমরা এই নিয়েই কথা বলবো। সঞ্জীব সুই আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। সঞ্জীব, দেখো, মূলত এই বিশ্বনাথ পারিয়ালকে দায়িত্ব দেওয়ার পরে যেটা দেখা গেল, গতকালই ওই পশ্চিম বিধানসভা এলাকাতে একটি বেসরকারি কারখানায় তৃণমূলের শ্রমিক সংগঠনের দায়িত্বে থাকা অভিজিৎ ঘটক তার অনুগামীদের নিয়ে সেখানে এসে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলতে যান। কিন্তু যেহেতু বিশ্বনাথ পারিয়ালকে যেহেতু পশ্চিম বিধানসভার পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছেন দলীয় নেত্রী, সেই জন্য বিশ্বনাথ পারিয়াল বিক্ষোভ করেন, মানে বলে দেন যে তাকে না জানিয়ে তার এলাকায় এসে তারই একটি কারখানাতে গিয়ে তাকে না জানিয়ে এরা এসে বৈঠক করেছেন এবং এর জন্য তিনি বলছেন যেটা যে দলবাজিকে সাপোর্ট দেওয়া হচ্ছে। আমি দাদা ভাইয়ের দল করি না এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। তিনি বলছেন যে এইভাবে লোকসভা ভোটের আগে এইভাবে গাজওয়ারি করে এসে তিনি এইভাবে বৈঠক করে যাচ্ছেন তার এলাকায়, তাকে আমন্ত্রণও জানানো হচ্ছে না, তিনি দলীয় নেত্রীর নির্দেশকে অবমাননা করছেন। যদিও অভিজিৎ ঘটক এই বিষয়ে জানিয়েছেন যে তিনি শুধুমাত্র শ্রমিকদের স্বার্থেই কথা বলতে এসেছিলেন, কারণ আগামী দিনে এই কারখানার সঙ্গে যে চুক্তি আছে সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। একেবারেই সঞ্জীব, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। দলের যারা হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা এবং নেত্রী, তাদের উপস্থিতিতে যখন দায়িত্ব দিয়ে যায়, সেই দায়িত্বকে যারা চ্যালেঞ্জ করে তারা দলের কতটা শুভাকাঙ্ক্ষী আমার খুব সন্দেহ আছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, একটা জিনিস আপনাদের মাধ্যমে দুর্গাপুরের মানুষকে বা দলের যারা এই ধরনের উচ্ছৃঙ্খল কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা দলকে দুর্বল করার চেষ্টা করছে, তাদেরকে বলে দিতে যায় আমি দাদা ভাইয়ের দল করি না। আমি যে দলটা করি সেই দলের নাম হচ্ছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আর কাণ্ডারি হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত সেরকম কোনো বিষয় নেই। আমরা সকলকে নিয়েই আগামী দিনে আইএনটিটিউসির যে শ্রমিকরা আছে, আমরা সকলে একত্রিতভাবেই আগামী দিনে এই ফ্যাক্টরিকে যাতে আরও উন্নত হয়, শ্রমিকদের যাতে উন্নতি হয়, সে বিষয়ে আমরা আগামী দিনে দেখব। আরো বারো এখনকার মতন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।